প্রিয় দর্শক, আজ আমাদের বক্স অফিসে আমরা আলোচনা করব ফাগুন হাওয়া ছবি নিয়ে এবং আমাদের মাঝে উপস্থিত আছেন এই ছবির পরিচালক এবং অত্যন্ত জনপ্রিয় অভিনেতা তৌকির আহমেদ ভাইয়া। কেমন আছেন? ভালো আছি। আপনার সর্বশেষ ছবি নিয়ে আজকে আমরা একটু কথা বলতে চাই। সব বাংলা ছবিরই এ পর্যন্ত যারা গেস্ট এসেছেন সবারই একটা অভিযোগ ছিল বলবো যে প্রচারণা খুব তেমন একটা হয় না। তারা বলছিলেন যে বাংলা ছবির বর্তমানে বাজেটের দিক থেকে যদি আমরা বলি যে আলাদা করে প্রমোশনের জন্য বাজেট করা হয় না, তো এরকম কি কোনো কিছু আপনার ফেস করতে হয়েছে? আমার সম্পর্কিত অনেক অভিযোগ আছে যে আমি প্রচারই করি না। আসলে ব্যাপারটা ওরকম না, এই ব্যাপারটা আমি খুব ভালো বুঝি না, কেননা প্রচারণা একটি ভিন্ন ধরনের শিল্প এবং বর্তমান বিশ্বে প্রচারণা খুব গুরুত্বপূর্ণ আমি বুঝি, কিন্তু এটা করার জন্য তো আলাদা এজেন্সি, আলাদা স্পেশালাইজড লোকরা আছেন যারা করেন। কিন্তু আমাদের ফিল্মগুলিতে প্রায় প্রযোজকরা সেই ব্যাপারটিকে গুরুত্ব দেন না, হয়তো বাজেটের কারণে। কেন এমনি বাংলা ছবির খুব ভালো অবস্থা না, তার উপরে এই ধরনের ছবিগুলি অনেক সময় বাড়তি কোনো বাজেট পায় না প্রচারণার জন্য। সুতরাং আগে যেমন আমরা দেখতাম ছোটোবেলায় যে পত্রিকার পাতায় সিনেমার বিজ্ঞাপন আসতো, এখন আর ইন্ডাস্ট্রিটা ওই রকম অবস্থায় নেই। সুতরাং পত্রিকায় একটি বিজ্ঞাপন দিতে গেলেও লাখ টাকা লাগে, যদি আগের মতো করে দেওয়া হয়। একদম অনলাইন বেসিক হয়ে গেছে, অনলাইন বেসড হয়ে গেছে এবং অনলাইনে যে সবাই সবকিছু পাচ্ছেন তাও না, কিন্তু অনলাইনে প্রচারণাটা হচ্ছে, কিন্তু সেটা আমি বলবো যে সেটা করা সহজও এবং হচ্ছেও। ভাষা আন্দোলন নিয়ে মুভিটা কিছুটা সেই পটভূমিতে তৈরি করা হয়েছে, তো সেই সম্পর্কে একটু জানবো যে মূল বিষয়বস্তু কি ছিল। হ্যাঁ, এটা 1952 প্রেক্ষাপটে একটি ছবি এবং 1952 মানে ধরেই নেওয়া যায় যে এখানে ভাষার প্রসঙ্গটি আসছে এবং যেহেতু একটি পিরিয়ড ফিল্ম একটি নির্দিষ্ট সময়কে ধারণ করছে, সুতরাং এটার নির্মাণও একটু চ্যালেঞ্জিং ছিল, কেননা সেই 52 সালের ল্যান্ডস্কেপ, আর্কিটেকচার কিংবা সেট প্রপস সব কিছুই তৈরি করতে হচ্ছিল আমাদেরকে এবং সেই সঙ্গে সেই আবহটি, মানুষের জীবনযাত্রা অন্যরকম ছিল, তাদের প্রকাশভঙ্গিও ভিন্ন ছিল। কিন্তু আবার একই সঙ্গে এটাও বলবো যে 52কে ফোকাস করে খুব বেশি কাজ আমাদের হয়নি। সুতরাং আমার অনেক দিনের লক্ষ্য ছিল যে এই বিষয়ে একটি ছবি নির্মাণের, তো দেরিতে হলেও ফাগুন হাওয়ায় করতে পারলাম, এই জন্য এটা আনন্দের। এবং একই সঙ্গে আমি এটাও মনে করিয়ে দেবো যে এটি 52 প্রেক্ষাপটে মানে এটি কোনো কঠিন কিছু না, মানে এটি প্রবন্ধ জাতীয় কিছু না, এটি যথেষ্ট এন্টারটেনিং ছবি। এর মধ্যে প্রচুর হিউমার আছে, খুব ভালো ভালো অভিনেতা অভিনেত্রীরা অভিনয় করেছেন, সেখানে প্রেম আছে, বেদনা আছে, হতাশা আছে, বিক্ষোভ এবং প্রতিরোধ আছে। আমি তো আশা করছি যে ছবিটি দর্শক দেখলে হতাশ হবেন না, আমরাও আশা করছি। এবং এই ছবিতে সিয়াম তিশা জুটি প্রথমবারের মতো দেখা গেছে আমরা জানি। তো আপনি যে বলছিলেন যে 52 সেই প্রেক্ষাপটটাকে কিভাবে, আপনার কি মনে হয় যে আপনার কাজটা কিভাবে উপস্থাপন করেছে? আমার মনে হয় তারা সবাই চেষ্টা করেছেন, কেননা মেকআপ, গেট আপ, কস্টিউম থেকে শুরু করে তাদের হ্যান্ড প্রপস বা সেট প্রপ যেগুলি ছিল সেগুলি আমরা আয়োজন করার চেষ্টা করেছি। একটি পুরানো রেডিও বা একটি টাইপরাইটার, একটি গাড়ি বা একটি মোটরসাইকেল, সেই পিরিয়ড অথেন্টিসিটি নিয়েই উপস্থিত হয়েছে। যেহেতু ছবিটি ভাষা নিয়ে, সুতরাং অভিনেতা অভিনেত্রীরাও খুব সিরিয়াস ছিলেন এবং তারা আন্তরিকভাবে চেষ্টা করেছেন। এবং একই সঙ্গে আমি বলবো যে আমাদের একজন অভিনেতা এবার বাইরের ছিলেন, ইয়াশপাল শর্মা, তাকে আমরা অনেক হিন্দি ছবিতে দেখেছি। তো অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে তাকে এখানে আনার কারণটা, একটা কোয়েশ্চেন ছিল যে এটাই আমি একটু ব্যাখ্যা করতে চাচ্ছি যে ওনার চরিত্রটা হচ্ছে একজন পাকিস্তানি পুলিশ অফিসারের, যে সারাক্ষণই উর্দুতে কথা বলছে এবং আমাদের মনে হয়েছিল যে ফ্লুয়েন্ট উর্দু বলতে পারেন এরকম একজন অভিনেতা দরকার আমাদের, কারণ আমি আমার ভাষার সম্মানের কথা বলবো, অন্য একটি ভাষাও তো আমাকে প্রেজেন্ট করতে হবে। এবং তাতে মনে হয়েছে যে একজন অপেক্ষাকৃত কম পরিচিত অভিনেতা এই চরিত্রটির জন্য বেশি সুইটেবল, যে তাকে আসলেই বহিরাগত মনে হবে এবং দর্শকও তাকে যেহেতু কম দেখেছেন, সুতরাং আমার চরিত্রটির জন্য এটি খুব সুইটেবল হতে পারে। এবং উর্দু, এই দুটি ভাবনাকে একত্রিত করে আমরা তাকে অ্যাপ্রোচ করি এবং উনি বেশ সানন্দেই রাজি হন। জেনারেলি পুরো মুভি ইন্ডাস্ট্রি নিয়ে যদি একটু বলি যে বর্তমানে 2019-এ ছবির সংখ্যা, রিলিজের সংখ্যা অনেক কমে গেছে, তো আপনার কাছে কি মনে হয় যে লিমিটেশনটা আমাদের কোন দিক থেকে আসছে? যে আমাদের ইন্ডাস্ট্রির অবস্থা এখন খুবই খারাপ, খুব দৈন্যদশা এবং আমাদের 60-এর দশক, 70-এর দশক বা 80-এর দশকের যে ইনফ্রাস্ট্রাকচার সেটি এখন ব্যাকডেটেড হয়ে গেছে। সেটা রিফ্যাব্রিশমেন্ট দরকার ছিল, রিডিজাইনিং দরকার ছিল, রিপ্ল্যানিং দরকার ছিল। যে আপনার হলগুলি নষ্ট হয়ে গেছে, পাশাপাশি প্রজেকশন সিস্টেমও নষ্ট হয়ে গেছে এবং সেলুলয়েড থেকে যখন ডিজিটাল সিস্টেমে আমরা আসলাম তখন আর
এগুলিকে আপগ্রেড করা হয়নি। তো যেগুলি হল এখনও টিকে আছে সেটা সংখ্যা খুব বেশি না, কিন্তু আমরা থিওরিটিক্যালি বলি 300, কিন্তু আসলে এর মধ্যে অর্ধেকই মৌসুমি হল, যেগুলি হয়তো ঈদের সময় বা পূজা পার্বণে যেগুলি হয়তো খোলে, অন্য সময় বন্ধ থাকে। তাহলে ছবি আপনি বানাবেন, ছবিটা দেখাবেন কোথায়? এবং ছবি দেখিয়ে যদি আপনি লগ্নীকৃত অর্থ ফেরত না আনতে পারেন, তাহলে প্রযোজকরা বানাবে কেন? তাই ঘটেছে যে একসময় এখানে 150 ছবি হতো, এখন বছরে 50টা ছবিও হয় না। আবার এই 50টার মধ্যে গুণগত মানে কটা মানোত্তীর্ণ সেটাও একটি বিষয়, যে ছবি তো শুধু সংখ্যায় গুনলেও হবে না, সেটির গুণগত মানও ঠিক থাকতে হবে। তো সেই জায়গা থেকেও আমরা পিছিয়ে আছি। কোনটা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন, অভিনয় শিল্পী এই পরিচয়টা নাকি পরিচালক? না, এটি তো আমার প্রথম পরিচয়, কারণ আমাকে দর্শক অভিনেতা হিসেবেই চিনেছেন সেই 80-র দশকের শেষে, এবং দীর্ঘ সময় আমি ব্যস্ততার সঙ্গে কাজ করেছি এবং এখনো আমি সুযোগ পেলে অভিনয় করি। যে কদিন আগেই কমলা রকেট বলে একটি ছবি বেরোলো, যেটির প্রধান চরিত্র মধ্যে একটি আমার করা, বা জালালের গল্প, প্রিয়তম ইস্যু। যদি বলি, ফাঁকে ফাঁকে চলচ্চিত্রে অভিনয় করেছি। প্রথম দিকে তো চিত্রা নদীর পারে বা নদীর নাম মধুমতি, এবং পাশাপাশি টেলিভিশনের অনেক ধরনের অভিনয় আমরা করেছি। দর্শক, এই ছিল আমাদের আজকের বক্স অফিস। আগামী পর্বে আবারও দেখা হবে নতুন কিছু চলচ্চিত্র নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বেশি বেশি বাংলা সিনেমা দেখুন। আল্লাহ হাফেজ।